হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ক্রিমিনাল জাস্টিসের এপিসোড 7টাকে নিয়ে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি এই সুন্দর সিরিজটাকে এক্সপ্লেন করে নিই। এখনো অবধি আমরা দেখেছি রাজ বিবাহিত হওয়ার সত্ত্বেও তার একজন মেয়ের সাথে সম্পর্ক ছিল, যার নাম হলো রশনি। একদিন সকালে রশনির হঠাৎ করে মার্ডার হয়ে যায়, আর সেই মার্ডার কেসে রাজকে অ্যারেস্ট করে নেওয়া হয়। তখন রাজের ওয়াইফ মাধব মিশ্রাকে কেসটাকে লড়ার জন্য বলে, আর মাধব এই মার্ডার মিস্ট্রিটাকে সলভ করবে বলে বেরিয়ে পড়ে। আর এরকমই একদিন পুলিশ খোঁজ খবর লাগাতে লাগাতে মার্ডার ওয়েপেনটাকে বার করে নেয়, যার কারণে রাজের সঙ্গে সঙ্গে এখন তার ওয়াইফ আঞ্জুর উপরেও সন্দেহ চলে এসেছে পুলিশের, আর তারপরে তাকে অ্যারেস্ট করিয়ে নেওয়া হয়। যার কারণে এখানে সবার মধ্যে খুবই কড়াকড়ি একটা ব্যাপার চলছিল। যাই হোক, এপিসোড 7 এর শুরুতেই আমরা দেখতে পাই নিজের অফিসে ক্রস এক্সামিনেশন প্র্যাকটিস করছিল, যাতে করে ও প্রুফ করতে পারে আসল খুনিটা আঞ্জুই রয়েছে। তার ক্লায়েন্ট রাজ পুরোপুরি নির্দোষ, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে কিছুতেই একটা ওয়ে আউট বার করতে পারছিল না, যার কারণে সে বারবার চেষ্টা করছিল যে কিছু একটা করার। পরের দিন কেসের হিয়ারিং হয়, যেখানে মাধব আর শিবানী কেসের হিয়ারিং এর জন্য যায়, আর দীপও এখানে এই কেসের উপরে আরো বেশি রিসার্চ করতে চাইছিল। অন্যদিকে আমরা রাজের মাকে দেখতে পাই, যে গুরুদ্বারেতে পুজো করতে গিয়েছিল, কিন্তু যখনই সে লোকের পাশে গিয়ে বসে তখনই লোকে তাকে ইগনোর করে আর তাকে খুনির মা হিসাবে দেখতে থাকে, যেটা দেখে তার মায়ের খুবই খারাপ লাগে। অন্যদিকে আমরা কোর্টে দেখতে পাই মাধব রাজের বন্ধুকে ডেকে পাঠায় এবং তাকে জিজ্ঞাসা করে, আপনি তো রাজের খুব ভালো বন্ধু, আর ইরার দেখাশোনা বা ডক্টরের যা সমস্ত জিনিসপত্র হয় সেগুলো আপনিই করেন। তখন আর্স বলে যে ইরার মেন্টাল একটা ডিসঅর্ডার রয়েছে, যেখানে সে কোনো কথা বলতে পারে না ঠিকভাবে, কিন্তু নিজের কথাটাকে বোঝানোর জন্য একে সে সবকিছু বোঝায়। যেটা শোনার পরে মাধবের মনে হয় যে ইরার কাছে সে একটা ড্রয়িং দেখেছিল সবাইকে নিয়ে, কিন্তু সেখানে রশনির ড্রয়িংটা অনেকটা আলাদা ছিল। তখন আর্টস আরো বলে যে রিসেন্টলি তার একটা প্রবলেম হয়েছিল, সেই কারণে আমাকে রশনি প্রায়ই ফোন করতো আর তার খোঁজ খবর নিত। আসলে তার ইনসুলিন স্পাইক হয়েছিল। তারপরে মাধব তাকে জিজ্ঞাসা করে, ইরার জন্য যতটা রশনি আপনাকে ফোন করেছে ঠিক ততটাই ফোন কি আঞ্জু দেবী আপনাকে করেছে? তো আর্টস তখন সেখানে মানা করে দেয়। আসলে মাধব এখানে এটাই প্রুফ করাতে চাইছিল যে আঞ্জু একজন ভালো মা নয়, বা তার বাচ্চার প্রতি তার খুব একটা টান নেই। অন্যদিকে অফিসের মাধব মিশ্রার ওয়াইফ এবং তার ভাই যখন ক্লিনিং করছিল, তখন তারা দেখতে পায় রান্নাঘরের মধ্যে একটা ডিব্বা পড়ে রয়েছে, যেখানে সব প্রমাণপত্রের জিনিসপত্র আছে, এবং তারা সেটা দেখে খুবই চাপ খেয়ে যায়। তাই জন্য তাড়াতাড়ি করে সেখান থেকে কিছু প্রমাণ বার করে। তখন সেখানে রশনির লাস্ট পেমেন্ট হিস্ট্রি বার করা যায়, যেখানে ডেইলি জার্নাল স্টোরে পেমেন্ট করা হয়েছিল। এটা দেখার পরে রত্নার কিছু মনে পড়ে যায়, আর সে বলে এটা তো রাস্তায় যেতে গেলে পড়ে, আর ওই দোকানটার সামনেই তো ওই বারটা ছিল যেখানে সবসময় দিগ্বিজয় যেত, মানে রশনির এক্স, সে সেখানে মদ ফদ খেতে যেত। এটা শোনার পরে দুজন মিলে তাড়াতাড়ি করে কোর্টের দিকে পালাতে শুরু করে সেই জেরক্সটাকে নিয়ে, কারণ আজকে মাধব দিগ্বিজয়কে কোর্টে ডেকেছিল, যাতে করে কোনো কিছু আটকে না যায়। সেই কারণেই দীপ মাধবকে সেই ফটোটা দেখাতে চাইছিল। রাজকে কাঠগড়াতে ডাকা হয়, তখন রাজকে মাধব প্রশ্ন আনসার করে। তখন রাজ জানায় যে তাদের পরিবারে সবকিছু ভালোই চলছিল, ইরার শরীর খারাপ হয়ে যাওয়াতে তখন মঞ্জুকে কাজ ছেড়ে দিতে হয় এবং তার মেয়ের দেখাশোনা করতে হয়, আর তাদের অনেক পয়সার দরকার ছিল, তাই জন্য সে মন লাগিয়ে কাজ করত, আর এই কারণে আমাদের দুজনের সম্পর্কটাও পুরোপুরি ফেড হয়ে গিয়েছিল। আর তারই মধ্যে রশনি এসেছিল একেবারে আলো করে আমার জীবনে, আর রশনিকে আমি ভালোবেসে ফেলি। তখন মাধব জিজ্ঞাসা করে, আপনি রশনির বাচ্চাটাকে অ্যাবর্শন কেন করিয়েছিলেন? তখন সেখানে রাজ বলে, আমি তাকে কোনো অ্যাবর্শন করার কথা বলিনি, যদিও বা আমি তখন রেডি ছিলাম না, কারণ আঞ্জুর থেকে আমার কোনো রকম ডিভোর্স নেওয়া হয়নি। আর একদিন রশনি এসে হুট করে আমাকে বলছে সে বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে নিয়েছে। তারপরে মাধব রাজকে আঞ্জুর সাথে কিসের ওই ফটোটা দেখায়। তখন রাজ সেখানে এক্সপ্লেন করে যে তখন তার মেয়ের ক্যান্সারের নিউজটা সে দিতে গেছিল, যে ক্যান্সার তার মেয়ের হয়নি, আর সেই সময় তারা দুজন ইমোশনাল হয়ে যায়, আর সেই মোমেন্টে তারা আটকাতে পারেনি নিজেদেরকে। তার সাথে সাথে রাজ এটাও বলে, ওই দিন রাত থেকে আঞ্জুর মনে হতো সে যেন আমাদের জীবনে ফেরত আসতে পারবে, যার কারণে তার আমাদের ঘরে আসা যাওয়াটাও বেড়ে গিয়েছিল। যেটা শোনার পরে আঞ্জু তো পুরো শকটে চলে যায় যে রাজ আমার ব্যাপারে কিভাবে। ওই রাত্রে যখন রশনিকে নিয়ে নিজের রুমে গেছিলে তখন সেখানে কি হয়েছিল।
রাজ তখন বলে রশনির মনে হচ্ছিল আমার আর অঞ্জুর অ্যাফেয়ার চলছে, আর এই কারণে সে ঝগড়া করছিল আমার সাথে। যে কথাতে রাজ তাকে বোঝায় যে এমন কোনো ব্যাপার নেই, যদিও বা সে এই কথাটা বলে দিয়েছিল যে সেদিন রাতে সে অঞ্জুকে কিস করেছিল, যার কারণে তাকে খুব জোরে থাপ্পড় মেরে সেখান থেকে রশনি বেরিয়ে গিয়েছিল। তারপরে জিজ্ঞাসা করা হয় অঞ্জুও তো এসেছিল আপনার সাথে কথা বলতে, সেখানে কি কথা হয়েছে? তখন সে জানায় অঞ্জুকে আমি সোজাসুজি বলে দিয়েছি রশনি আর আমার মেয়েকে নিয়ে আমি অন্য জায়গায় শিফট হয়ে যাব, সে কোনোভাবেই আমাদের জীবনে ঢুকতে পারবে না। তারপরে ক্রস এক্সামিনেশনের জন্য আসে লেখা এসে রাজকে প্রভোগ করার চেষ্টা করছিল, নিজের থিওরি তার মধ্যে বসিয়ে কেসটাকে সলভ করার চেষ্টা করছিল, যার কারণে তাকে অনেকবার জাজ বারণ করে, কিন্তু তারপরেও তার কোনো কথাই এখানে নেওয়া হয় না। তারপরে অঞ্জু দেবীর লয়ার আসে, সেও এসে রাজকে ব্লেম দিতে থাকে, আর এইগুলো আপনি হয়তো করেছেন, আর করে আমার ক্লায়েন্ট অঞ্জুর নামে মিথ্যে দোষ দিচ্ছেন, আপনি হয়তো সেই সকালে মার্ডারটা করে নিজেই নাটক করছিলেন তাকে বাঁচাবার। তারপরে শিবানীর কাছে দীপের ফোন আসে, সে জানায় যে মাধবকে বলো যে থেমে থাকতে। সে তখন বলে একটা পেপার পাওয়া গিয়েছে, ডেইলি জেনারেল স্টোরের একটা পেমেন্টের পেপার, রশনির লাস্ট পেমেন্ট লোকেশন ছিল সেখানে। আর গেস করো ডেইলি জেনারেল স্টোরটা কোথায়? সেই বারটার অপোজিটে, যেখানে রশনির এক্স আশিক মদ খেতে যেত। এটা শোনার পরে তো সবাই খুবই শকড হয়ে যায়। এই সবকিছুর মধ্যে মাধবের অ্যাসিস্ট্যান্ট ওই মেয়েটি বলে আপনি একটু কোর্টের মধ্যে টাইম পাস করুন, একটা বড় প্রুফ আসতে চলেছে। কিন্তু মাধব তো তখন কিছুই বুঝতে পারে না, তখন কাঠগড়াতে অলরেডি দিগ্বিজয়কে ডাকা হয়ে গিয়েছে, যার কারণে মাধব সেখানে গিয়ে দিগ্বিজয়ের ব্যাপারে বেকার প্রশ্ন করতে থাকে, যেমন কি সে কোথায় থাকে, তার কবে জন্ম হয়েছে, সে কোথায় কোথায় যায়, কখন কি খায়, তার সাথে রশনি কি সম্পর্ক ছিল, ইত্যাদি ইত্যাদি। তখন জাজ তাকে বলে আমরা তো এই লোকের ব্যাপারে সবই জেনে গেছি। আর এই সব কিছুর মধ্যে দিগ্বিজয় বারবার অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল, যার কারণে তাকে জজ বারবার ওয়ার্নিং দিচ্ছিল যে এই কোর্টের মধ্যে কোনো রকম অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, কিন্তু সে কোনো কথা শুনছিল না। এই সব কিছুর মধ্যে চলে আসে মাধবের স্ত্রী এবং তার ভাই সেই পেপারটা নিয়ে, এবং সেই পেপারটা নিয়ে তারা ক্রস এক্সামিনেশন শুরু করে। তারপরে মাধব দিগ্বিজয়কে জিজ্ঞাসা করে সেই দিন রাতে রশনি আপনার সাথে কেন দেখা করতে এসেছিল। প্রথমে তো দিগ্বিজয় কিছুই বলতে চায় না, তারপরে তাকে উস্কে 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 রেগে গিয়ে সে বাধ্য হয়ে বলে রশনি সেদিন রাতে এসেছিল, সে অনেক বেশি নেশাগ্রস্ত অবস্থায় ছিল, আর এসে সে রাজের ব্যাপারে অনেক কথা বলছিল, রাজ তাকে কিভাবে ঠকিয়েছে, কিভাবে সে টাকা দিয়ে তাকে ভুলিয়ে রাখার চেষ্টা করেছে, ইত্যাদি ইত্যাদি। রাজ নাকি তাকে শুধু ব্যবহার করেছে। সে যখন ঘরের মধ্যে গিয়ে অঞ্জুর থেকে ডিভোর্সের কথা বলে তখন রাজ নাকি না করে দেয়, যার কারণে রশনি অঞ্জুকে নিয়ে বাজে বাজে কথা বলছিল। তখন রাজ ঘুরিয়ে তাকে বলে অঞ্জু আমার ওয়াইফ, আর আমি আমার ওয়াইফের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। এটা শোনার পরেই রশনি রেগে গিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। এই কথাতে রাজ সঙ্গে সঙ্গে বলে দিগ্বিজয় মিথ্যে কথা বলছে, কিন্তু দিগ্বিজয় উল্টে রাজকে গালিগালাজ করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই মাধুরী আর অঞ্জু দুজন মিলে কথা বলছিল কিভাবে মাধবজি রাজকে বাঁচানোর জন্য ট্যাকটিস বার করছে। তখনই সেখানে ইরা চলে আসে, ইরার সাথে কথা বলতে যায় অঞ্জু, আর তারা খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল, কারণ ইরা তার বাবা মাকে খুঁজতে খুঁজতে এখানে একা একাই চলে এসেছিল। আর এই সব কিছুর মধ্যে থেকে অঞ্জু তাকে বলে তোমার আমাদের সিক্রেট কোড মনে আছে তো, বলে তাকে পাক্কা প্রমিস নিয়ে নেয়। তখনই এইসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছিল মাধবজি, আর তারপরে মাধব এই বিচারে পুরোপুরি ডুবেছিল, আর সে সারা রাত ধরে এইগুলো নিয়েই কাজ করছিল। পরের দিন সকালে মাধব নিজের শালার সাথে এবং বাকিদের সবার সাথে কেস নিয়ে ডিসকাস করছিল। তখন সে বলছিল এখনো অব্দি আসল খুনিকে আমরা ধরতে পারিনি, কিন্তু মন্দিরা নিজের গেমটা অবশ্যই খেলবে। তখন দীপ বলে যে অঞ্জু সেদিনই কমলাকে পয়সা দিয়েছিল যেদিন মার্ডার ওয়েপেনটা পাওয়া গিয়েছিল। ঘুরিয়ে ফিরিয়ে আমরা তখন অঞ্জুকে এখানে টানতে পারি, কিন্তু মাধব তখন বলে এখনো এর মধ্যে অনেকগুলো পয়েন্ট অফ হোল্ড রয়েছে, যেগুলোকে ফিল আপ না করলে তাকে ধরা যাবে না। তারপরে সেখানে শিবানী আর রত্নাও চলে আসে, আর তারা কেসের ব্যাপারে কথাবার্তা বলছিল। তখন শিবানী বলে যে রাজের হয়তো মনে হয়েছে পার্টির পরের দিনকার রশনি আসবে না, আর এদিকে অঞ্জুরও মনে হয়েছে যে রশনি আজকে সকালে হয়তো ইরাকে মেডিসিন দিতে আসবে না, তাই জন্য হয়তো সে নিজে মেডিসিন দিতে এসেছে। তখন যখন সে তাকে ওষুধ খাওয়াতে গিয়েছিল তখনই হয়তো রশনির সাথে তার দেখা হয়। এই কথাতে তখন মাধব বলে পয়েন্টটা ভ্যালিড, কিন্তু এটা আমাদেরকে স্ট্রংলি প্রুফ করতে হবে। সেই সময় হঠাৎ করে শিবানী কফি খাওয়ার পরে তার ভমিট শুরু হয়ে
যায়, কারণ সে ভুল করে দুধের কফি খেয়ে নিয়েছিল, কিন্তু সে তো ল্যাকটোসিন টলারেন্ট ছিল। এটা শোনার পরে মাধবের মনে পড়ে যে ইরাও তো ল্যাকটোসিন টলারেন্ট ছিল, কিন্তু আঞ্জুর সাথে যখন তারা কথা বলতে গিয়েছিল তখন সেখানে সে একটা দুধের গ্লাস দেখেছিল, সঙ্গে কিছু ওষুধ। জিজ্ঞাসা করাতে বলেছিল এগুলো ইরার। তখনই মাধব প্রমাণপত্রের মধ্যে একটা ওষুধ দেখতে পায়, আর সে বলতে থাকে এই বোতলের মধ্যে কিসের ওষুধ রয়েছে জানা গেলে হয়তো কিলারকে আমরা হাতে নাতে ধরতে পারবো। আর এখানেই এপিসোড 7 শেষ হয়ে যায়। সিরিজটা আস্তে আস্তে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। পরের সপ্তাহের এপিসোডের জন্য আমি তো খুব বেশি করে ওয়েট করছি। তোমরা কতটা ওয়েট করছো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সিরিজটা কেমন লাগছে কমেন্টে জানিও। দেখা করছি আরো একটা নতুন ভিডিও নিয়ে কালকে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।